সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহিন। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টাল ব্যালটে অনিয়মের প্রতিবাদী এবং ৩ দফা দাবিতে আজ ইসি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জামায়াতে ইসলামের নেতা এহসানুল মাহবুব জুবায়ের বিশৃঙ্খলা এড়িয়ে সুন্দর নির্বাচনের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন ঘিরে এই আস্থার সংকট ও পাল্টাপাল্টি অবস্থা নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচনে কমিশন বিতর্ক। আর এইসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং অ্যাডভোকেট আতিকুর রহমান কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জামায়াতে ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দিবে বিএনপি। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামায়াত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরের জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ। লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহারের সংখ্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ভোটের প্রত্যাশা। এবং জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে মব বলা নিয়ে সতর্ক করলেন চিফ প্রসিকিউটর। হুমকি আখ্যা রাজনীতিকদের, আইনের শাসন প্রতিষ্ঠায় ৫-১০ বছর লাগবে, মন্তব্য আসিফ নজরুলের। আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং পোস্টাল ব্যালট নিয়েও কিছু বিতর্কের বিষয়ে তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপি এতে নারাজি জানিয়েছেন। আজকে তারা কমিশনে গিয়েছিলেন, কথা বলেছেন। একই সঙ্গে ছাত্রদলও আজকে নির্বাচন কমিশনের সামনে বসে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন ৩ দফা দাবিতে। এইসব বিষয় নিয়ে আমাদের অতিথির সাথে আসলে প্রশ্ন করব, কথা বলবো, আলোচনা করব। তারা জানাবেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার বিএনপি মহাসচিব, আপনার দলের মুনিয়াপা, তিনি বলছেন ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে। এমন কমিশনের কাছে আসলে সুষ্ঠু নির্বাচনকে আপনারা আশা করেন, যেহেতু বিএনপি মহাসচিব এই অভিযোগ করেছেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখবার জন্য বিএনপি নিজেদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করবার চেষ্টা করছে, আমরা দেখছি। এখন নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত সফরও স্থগিত করা হয়েছে, দেখেছেন আপনারা। উত্তরবঙ্গে যে সফর, জি। এখন নির্বাচন কমিশন নিরপেক্ষ একটা ভূমিকায় থাকবে, নিরপেক্ষ একটা নির্বাচন করবে। সমস্ত রাজনৈতিক দল, সারা দেশের মানুষ, আমরা সেটাই প্রত্যাশা করি। এখন আচরণবিধি যেগুলো আছে, দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা, সেটার ফটোকপি নেয়া, মোবাইল নাম্বার নেয়া, বিকাশ নাম্বার নেয়া, এই রকম তথ্য সংগ্রহের পেছনে ভুয়া এনআইডি তৈরি করা, জাল ভোট দেয়া এবং অর্থের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার আশঙ্কা তো থাকেই। এই কথাগুলোই আমাদের দল থেকে জানানো হয়েছে। এই বিষয়গুলো দেখেন গণমাধ্যমে প্রকাশ পেলেও আমরা দেখছি না যে নির্বাচন কমিশন কোনো কার্যকর ভূমিকা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য নিয়েছে। এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যারা কমিশনার আছেন ওনাদেরকে বলা হয়েছে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো মোটেই আপনার স্পষ্ট নয়। কাজেই এই রকম অনৈতিক, বেআইনি আর সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে যেই পদক্ষেপগুলো, সেগুলো তো আমরা বলবই। আর পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তো
সঠিকভাবে, কারণ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা চালু করবার দাবি তো বিএনপির দীর্ঘদিনের। বর্তমানে আপনারা জানেন যে প্রায় 15 লক্ষের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত, যার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে প্রবাসী, বিদেশে থাকেন ওনারা। এখন অনেক আসনে হয় কি, এই ধরনের ভোটের যে সংখ্যা, এটা বিজয় নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এটা তো হয় 100-200 সুষ্ঠু ভোট হলে। তো এই কথাগুলোই প্রবাসীদের জন্য পাঠানো যে পোস্টাল ব্যালট, সেখানে প্রতীক বিন্যাস এমনভাবে করা হয়েছে, এটা ছবি আছে আমার মোবাইলে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে একটা কাগজ ভাঁজ করলে ঠিক মাঝখানে পড়ছে যে ধানের শীষের প্রতীক। এই যে এই কাগজটা ভাঁজ করলে এইখানে এই জায়গায় পড়ছে ধানের শীষ। মানে আপনার চোখে তো খুঁজে আপনাকে বের করতে হবে, অথচ আমার ভাই দাঁড়িপাল্লা, তাদের প্রতীক আছে একদম উপরের ফার্স্ট রোতে, হাতের ডান দিকে। কাজেই ইসলাম আন্দোলনের হাত পাখাও কাছাকাছি কাছাকাছি জায়গায় আছে। এখন পোস্টাল ব্যালট এই বিষয়টা নিয়ে যে কথাবার্তাটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আপনার উদ্দেশ্যমূলকভাবে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন ওনারা কেন এটা ওভারসি করলেন না, যে ধানের শীষের এটা একটা পেপারের, যে কোনো একটা কাগজের ব্যালট পেপারের মাঝে পড়ছে, যেটা অস্পষ্ট। সেই কারণেই এটা কি কোনো এমনি ঘটনা, এর পেছনে কি কোনো কারণ, উদ্দেশ্য, বিধেয় কিছুই ছিল না? তো এই জিনিসগুলো তো আসবে। এই বিষয়ে একটু বলতে চাই যে গতকালকে আমরা সাংবাদিকতা নিয়ে কথা হয়েছিল, সেখানে কিন্তু অনেকে বলেছেন যে বিএনপির যে মার্কা ধানের শীষ, এটা তো সারা বাংলাদেশ স্বীকৃত এবং সবাই জানেন, মানে বড় দাঁড়িপাল্লা যেমন পরিচিত, আপনার ধানের শীষও পরিচিত, আওয়ামী লীগের নৌকাও পরিচিত, সেখানে কোথায় থাকলো না থাকলো না সেটা দেখার বিষয় না। এখন এটা এমনও কিন্তু আসছে, এটা খুব বেশি এটা টেকনিক্যাল প্রভাব নো-হাউ ফেলবে। এর ব্যাপার আছে। যারা এটা করেছে তাদের উদ্দেশ্য কি, মানে কেমন করে, কেন করলো, কিসের জন্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে পোস্টাল ব্যালটের বাহরাইন এবং ওমান, কুয়েতের যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে একাধিক ব্যালট পেপার একসঙ্গে নিয়ে কাজ করার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এখন ব্যালট পেপার তো ভাই ভোটের আমানত, এখন অন্য কারো হাতে সেটা থাকা তো সম্পূর্ণ বেআইনি। কাজেই এই সব ঘটনায় জড়িত যারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে শাস্তিমূলক, সেই ব্যবস্থাটা তো পোস্টাল ব্যালটের পুরো প্রক্রিয়াটাকে আপনার প্রশ্নবিদ্ধ করে ফেলছে। তো কাজেই আমরা বিএনপির থেকে যখন এটা বলা হয়েছে, জামাতের একজন ব্যক্তির বাসায় যে ভিডিও 27 সেকেন্ডের, এই ভিডিওতে আপনার দেখা যখন যাচ্ছে, তখন নির্বাচন কমিশন বলুন, সিইসি বলুন, অন্যান্য যারা কমিশনাররা আছেন, ওনারা সঠিক একটা ব্যবস্থা তো নেবেন। বাহরাইনের একটা বিশেষ রাজনৈতিক দলের নেতারা কেন অনেকগুলো ভাই ব্যালট পেপার হ্যান্ডেল করবেন? এখন এটার ভিডিও ভাইরাল হয়েছে, নির্বাচন কমিশন বলছে এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সাথে নাকি যোগাযোগ করছেন। এখন আমাদের নজরুল ইসলাম খান স্যার বলছেন যে ইসি আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আপনার তদন্ত করে তারা প্রতিবেদন দিবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করবে। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম বলা, আর যদি কেউ এই ভোটে আপনার এই রকম একটা কারচুপির চেষ্টা করে, তাহলে আপনার এনআইডি, ভোটার তালিকা ব্লক করা, হ্যাঁ, এগুলো তো আপনার করাই যায়। আর এই নির্বাচনকে, এটা তো আমাদের ভাই একটা দীর্ঘদিনের দাবি, জন আকাঙ্ক্ষা, যে 4টা নির্বাচন হয়নি, 2008, আপনার 14, 18 এবং 24। কাজেই যারা তরুণ ভোটার প্রায় 5 কোটির ওপরে এবং প্রায় 13 কোটি এবার যে ভোটার, তার মধ্যে নারী ভোটার হচ্ছে 6 কোটির ওপরে। এখন ভোট তো আমরা দিতে চাচ্ছি, কারণ নির্বাচন, ভোট, গণতন্ত্র, হত্যা, আইনের শাসন, মানবাধিকার, প্রত্যেকটা বিষয়কে প্রশ্নবিদ্ধ করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ, সেই সরকার। কাজেই যেই কারণে তাদেরকে পালিয়ে যেতে হলো, হ্যাঁ, এখন পালিয়ে তো গেছে তারা, কিন্তু তাদের যেই মানে কাজগুলো, ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা, এগুলো তো তারা করে দিয়ে গেছে। এই চক্রান্ত এবং আপনার প্রশাসনের পরতে পরতে তো স্বৈরাচারের দোসর এখনো তারা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীতেও তো কিছু আছে। এটা তো এমন না যে একদম মানে লক্ষ লক্ষ, তো সম্ভব না হঠাৎ রাতারাতি। আপনার কথা বুঝতে পেরেছি, আমি আপনার এই প্রসঙ্গে আমি আসবো। আতিক ভাই, আমাকে একটু বলেন যে উনি যে অভিযোগটা তুলেছেন যে পোস্টাল ব্যালটে যে ধানের শীষ থাকার যে বিষয়টি এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের ইস্যুটা যেটি এসেছে, এগুলো নিয়ে আসলে জামাত কি বলবে বা আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, মাঠ পর্যায়ে একটা কথা ইতিমধ্যে বলা শুরু হয়েছে যে এই কমিশন হলো বিএনপি কমিশন। এই আওয়াজটা যখন বিএনপি কানে আসলো, তখন নড়ে চড়ে বসেছেন। এগুলো অভিযোগের ক্ষেত্রে অভিযোগ করা। তা আমি তো বলি যে আপনার যেই ধারাবাহিকতায়
ওনাদের দলীয় প্রতীক দেওয়া হয়েছে, ওনারা প্রতীক চেঞ্জ করে আমানারস করুক, কাঁঠাল করুক, তাহলে শুরুর দিকে পড়বে। এটা তো বর্ণমালা আকারে সাজানো হয়েছে, এবং বর্ণমালার আকারে শাপলাগুলি ব্যাক পেজে গিয়েছে। ওনারা প্রতীক রাখবেন দানের শেষ, বর্ণমালার শেষ দিকে, আশা করবেন শুরুতে, তাহলে প্রতীক চেঞ্জ করে আমানারস করুক, তাড়াতাড়ি পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে ওনারা পোস্টাল ভোট নিয়ে বলেছেন। জামাত সহ 8 দলের দাবি ছিল 5 দফার 1 দফা দাবি বিদেশিদের ভোটাধিকার দিতে হবে। এই দাবি কখনো বিএনপি করে নাই। ফলে ওনাদের এক এমপি বলেছেন, সাবেক এমপি, যে বিদেশিরা কেন ভোট দেবে, তারা টাকা পাঠাবে, তাদের এটাই কাজ। আর পোস্টাল ব্যালটে জালিয়াতির কোনো সুযোগ নাই। এখানে লগ ইন করতে হয়, আপনার ছবি তুলতে হয়, এটি ওনারা আসলে বুঝেও কিন্তু একটা না বুঝার অভিনয় করে দোষারোপ সেখানে করছেন। এটি এমনভাবে করা হয় না আমারটা আপনি দিয়ে দিবেন, তার ফেসিয়াল আর ছবি এখানে লাগবে, তিনি আগে কী দিয়েছেন, কোনো সুযোগ সেখানে নেই। আমরা তো বলি যে ওনারা দেখুন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা কি নির্বাচন কমিশনের কাজ বলুন তো আপনি? বিএনপি যখন হারলো, মানে ছাত্ররা যখন হেরে গেল 5টা বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 20 তারিখে নির্বাচন, 22 তারিখে হলো তারেক রহমান সিলেট যাবেন, নির্বাচনের ক্যাম্পেইন শুরু, 21 তারিখে ফলাফল হবে। ওনারা বুঝে গিয়েছেন এখানেও ছাত্রদল মানে বিপুল ভোটে হেরে যাবেন। যদি হেরেই যান তাহলে কি হবে? নার্ভাসনেস। নির্বাচন কমিশনের গাড়ে চেপে বসে, আমি বলছি সরকার তো বলছিল যে সব ধরনের নির্বাচন বন্ধ করার, এটা ইন্টেনশনালি সরকার থেকে তো বলছিল সব নির্বাচনে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করে ওনারা করেছেন। আবার যখন গেল সরকার করেছে, বিএনপির কি দোষ? আমি শুনে না, আমরা বলি এখন আবার যখন ইলেকশন হবে, আবার আজকে মব সৃষ্টি করেছে নির্বাচন অফিসে গিয়ে, এটা এক ধরনের মব। তারা কি করবেন এখন? কারণ যদি তারেক রহমান 22 তারিখ সিলেট যান, যদি শাহজালালের ছাত্রদল হেরে যায়, এর থেকে তাদের জন্য কলঙ্কের কিছু না। যাতে কলঙ্কটা না আসে, নানাভাবে তারা এখন মানে একটা ইচ্ছাকৃতভাবে গিয়ে পরিবেশ নষ্ট করার আর জিতার কলঙ্ক কি আছে? 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হেরেছে, ওখানে জিতলে কি আর হারলে কি? ওনারা আশা করেছিলেন জনাব তারেক রহমান আসলে কি হবে, সব পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহু চেষ্টা করেছে, নানাভাবে সফল হন, এবং শাহজালালও সফল হবেন না। দেখুন, যদি আপনি বলেছেন, কিন্তু অনেকে তো বলে যে সেখানে জামাতেও, ওখানে শিবিরও ওখানে কারচুপি করেছে, তো প্রমাণ হাজির করুক, এই সরকারের আমাদের প্রমাণ হাজির করুক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপি, সবই বিএনপি, আমরা কেন করবো সেখানে? জাতি দেখেছে না সেখানে? দেখুন, ওনারা বলেছে নাকি এনআইডি কার্ড নেই। ওনারা কোথায় প্রমাণ দেখ, সুনির্দিষ্ট বলুক যে কে নিচ্ছে, কোন এলাকায় নিচ্ছে, কয়টা নিয়েছে। আমরা তো দেখি এই নির্বাচন কমিশন বিএনপি এত আশ্রমে লঙ্ঘন করেন, কোন পদক্ষেপ নিচ্ছেন বলছেন। আমি এটা আসছি, হ্যাঁ, ওই যে কোথায় বলুক। আমরা দেখলাম ওনাদের শেরপুরের 1 আসনের এমপি, মানে মহিলা এমপি, এই কাল লাগবে কৃষক কার্ড, রামগঞ্জের 1 আসনের এমপি পার্টি, তিনিও দূরে দূরে বিক্রি করছেন। এই যে ফ্যামিলিকে একটা প্রতারণা আশ্রয় নিচ্ছেন, এই বিএনপি আসে এটা পাবেন, আবার তারেক রহমান প্রধানমন্ত্রী না হলে আপনারা কেউ কার্ড পাবেন না। এই যে আশ্রমিত মানুষের লোভ দেখানো, যেভাবে আওয়ামী লীগ 10 টাকার চাল বলছে না, মানে বিনামূল্যে সার, এটা আরেকটা এখন ইলেকশনের সময় জনগণকে বিভ্রান্ত করার জন্য কার্ড ওনারা মানে কার্ড পলিসি গ্রহণ করেছেন। দেখুন, যেটা আমি কিছু হচ্ছে, কেউ বলেন কার্ডের দাম, টিকিট বিক্রি করছেন, এই অভিযোগ কেউ বলছেন 2000 টাকার দাম, কেউ বলছেন 2500 টাকার দাম। যদি 2500 টাকা একটা কার্ডের দাম হয়ে থাকে, ধরুন যদি তার 2 কোটি মানুষকে দেওয়া হয়, পায় এটার দাম আর 60,000 কোটি টাকা। 4 কোটি দিলে আসবে হলো 1,20,000 কোটি টাকা। রাষ্ট্রের বাজেট বরাদ্দ কত? মানে একটা মানুষকে কীভাবে প্রতারণা করে নিজেদের ব্যালট বক্সে ভোট আনা যায়, তারা এই কাজটা শুরু করেছেন। আমি যদি আরেকটু আপনাকে দায়িত্ব দিতে পারি, যে উনি বলেছেন যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, আসলে আমরাও তো একমত। ওনারা কি সহযোগিতা করছে বলুন তো? এই যে সংস্কার, এখনও মানুষ মনে করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসার ক্ষেত্রে এবং যাতে সংস্কার প্রক্রিয়া সফল না হতে পারে, ওনারা ভূমিকা রাখছেন। ওনারা হা ভোটের বিপক্ষে যাচ্ছেন। ওনাকে বলতে হয় জোর করে, আমরা হা ভোটের পক্ষে। কেন বলতে হয়? কারণ জনগণের অনুভূতি হচ্ছে কি, ওনারা আসলে কি, ওনারা হা ভোট চাচ্ছে না। তো আপনি একদিকে বলবেন সব শেষ হয়ে গেছে, আবার আরেকদিকে যখন সংস্কার আসবে অসহযোগিতা করেন, তো আপনি আসলে চাচ্ছেনটা আসলে কি, এটাই জনগণকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। তো আমরা যেটা বলি, দেখুন, বাংলাদেশে এখন মানুষের একটা ধারণা হচ্ছে যে ইলেকশন কমিশন খেয়াল করে। আজকে দেখুন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কী হয়েছে, মূলত ঘটনা ঘটছে কি জানুন? বিএনপি যারা এখন ইলেকশন করছেন, দ্বৈত নাগরিকত্ব সমস্যা 21 থেকে 23 জনের, এরা কেউ নাগরিকত্ব প্রত্যাহারও করে না, গোপন রেখেছেন। এখন যখন আসন শূন্য হয়ে যাবে, দেখলাম ওই সময় মির্জা ফখরুল সাহেব গেছেন নির্বাচন। কেন তখন গিয়েছেন আপনি? আপনার তো আগে টাইম থাকতো, আপনি সাক্ষাৎ করবেন। ওনারা তখন গিয়েছেন মানে বলার জন্য যে না,
এই জায়গাটা আপনার একটু ভূমিকা রাখেন। যদি এই ব্যাপারে কমিশন নিরপেক্ষ থাকে তাহলে বিএনপির বহু আসন শূন্য হয়ে যাবে। যা ওনারা গিয়ে প্রভাবিত করেছেন যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে, তো আমরা তো গ্যাপ করে ফেলছি, আমাদের প্রার্থীরা তো ডুয়াল সিটিজেনশিপ এখনও আছে, এটাকে আপনি একটু রুখে দেন। আমরা তো মনে করি যে ইলেকশনের পরিবেশটাকে একমুখী একদল কেন্দ্রিক করার জন্য আপনারা বলছেন, তারা আতিক সেখানে ভাই, ভূমিকা এটা একটু পালন বলি, করছে। আতিক ভাই আপনি বলি, সেটা হচ্ছে আপনারা বলছেন যে বিএনপি এক প্রকার নির্বাচন কমিশন বা সরকারকে দখলই রেখেছে বা তাদের নিয়ন্ত্রণে আছে, তাহলে তারা আবার প্রভাব খাটাতে যাবে কেন? মানে ওখানে কেন তারা বলতে যাবে? তারা তো সেটা তো আগেই বলে রাখতে পারে যে এটা আমার না, এভাবে দিবেন, ওইটা প্রভাব সৃষ্টি এমনি করা, করবেন, এখানে এভাবে করবেন, প্রভাব সৃষ্টি করা যাতে করে মানে কোনোভাবে তাদের গ্যাপ সাংঘর্ষিক না কিনা হয়। কথাটার শুনুন, সাথে আর কি। ওনারা যখন দেখলেন যে না বলা কাজ, তখন তারা সরাসরি চলে যাচ্ছেন সেখানে। এটি মানুষের ধারণা যে যা কিছু যখন আশ্রমবিধি লঙ্ঘন করছে, দেখুন নানাভাবে বিভিন্ন প্রার্থীরা সভা করতেছেন, বেগম খালেদা জিয়া দোয়া মাহফিল হচ্ছে, সেখানে কম্বল বিতরণ করতেছেন, ওই দেখেও কি না দেখা পান করছে না? সবাই সোশ্যাল মিডিয়া কিন্তু মানে অ্যাক্টিভ আছে। ওনারা কয়জনকে দেখেছেন যে কারা ক্যাম্পিংগুলো করতেছে? মানে কম্বল বিতরণ কি আপনার BNP ইয়ে? আসলে, মানে কম্বল বিতরণ না, কি নির্বাচনী BNP আচরণবিধি লঙ্ঘনের আসলে কারণ? ওই যে মানুষ উদ্বুদ্ধ করা যে আপনি আসেন এখানে, সেবা করতেছেন আপনি এখন এখানে, এটি তো আচরণবিধি কিছুটা লঙ্ঘন আমাদের, কিন্তু আপনি সেখানে দেখে না দেখার অভিনয় করতেছেন। তার মানে হচ্ছে অন্যরা করলে আপনার বহু অপরাধ, আর বিএনপি করলে 7 খুন মাপ। এই প্রবণতা আমরা এই কমিশনের কাছ থেকে খেয়াল করি। আবার তারা উল্টো গিয়ে এখন কমিশনকে তারা কি করছেন, গিয়ে আবার মব সৃষ্টি করতেছেন যে আমরা দাবি মানতে হবে। এগুলো জনগণকে ভিন্ন দিকে ডাইভার্ট করে একটা মানসিকতা মনে করি। আতিক ভাই, ওনারা যদি আন্দোলন করেন বা যদি দাবি নিয়ে যান, অবস্থান নেন, তাহলে মব এর আগে দেখেছে এনসিপি সহ অনেক দল কিন্তু নানাভাবে সরকারের যমুনা ঘেরাও, শাহবাগ আটকে রাখা, অমুক করা তমুক করা, সেগুলি মব দেখুন, যখন বলতাম আপনার বলতো মানুষ, তখন তো উল্টা দিকে যেত। আন্দোলনগুলো যৌক্তিক হতে হবে। দেখুন মব আপনি এখন বলেন, মানে আপনার বিরোধী গেলে সেটা মব। আমি একটু আপনাকে বলি, আপনি এখন মবের ইতিহাস মানে ব্যাখ্যা দিচ্ছেন আপনাকে। আওয়ামী লীগের আমলে প্রতিদিন একাধিক করে মব হতো। যখন শিবির সন্দেহ বের করে দেওয়া হতো বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো ছিল মবের কাতারে। যে আপনি এটা যখন আব্বার ফাদ হত্যা করা হলো, এগুলো হলো মব। আপনার যে মব দিয়ে আপনি একটা ন্যারেটিভ দাঁড় করে সেখানে দিচ্ছেন আপনি। এখন আপনি যখন তখন গিয়ে এটা কিছু করে ফেললেন, অথবা আপনি এটা ভিন্ন দিকে ডাইভার্ট করলেন, যা যৌক্তিক যেটা থাকে যে আন্দোলনটা, সেটাকে আপনি কিন্তু মব বলতে পারেন। মানে আপনারা তো 5 দফা দাবিতে 8 দল বা আপনার 11 দল যে আন্দোলন করেছেন, 8 দল আন্দোলন করেছেন, সেটা কি মব হবে? আন্দোলন কেন মব হবে? তাহলে এই আন্দোলনকে মব বলছেন কেন? এই আন্দোলন এলো উদ্দেশ্যমূলক। যে আপনাদের উদ্দেশ্যমূলক না, কিনা? আমাদের আন্দোলনকে আমরা ওখানে গিয়ে করেছি। আমরা যে নির্বাচন কমিশনের সামনে কি আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমাকে একটু বুঝান যে মবটা কি আর আন্দোলনটা কি, দাবিটা কি? শোনেন, আপনি যেই কাজটা আপনার জন্য হলো অনৈতিক, সেই কাজটাকে আপনি জোর করে করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি যদি লিগাল আন্দোলনকে মব বলে, তো আন্দোলন সেখানে থাকবে না। আমি রাস্তায় নামলাম লিগাল ইয়ে নিয়ে, মব হয়ে গেল। এই জন্য আজকে আমাদের বলছেন যে মবের সংজ্ঞা পরিবর্তন করে। মব নামে হচ্ছে কোনো একটা অন্যায়কে আপনি যখন দমন করতে যাবেন, এই মব হয়েছে সে। এই ধরনের কাজ দেওয়ার মতো একটা ফ্যাসিবাদী গোষ্ঠীকে আবার এখানে আসার সুযোগ করে তৈরি করে দেয়। আতিক ভাই, আমি ওনার কাছে যাওয়ার আগে আপনাকে একটু বলে রাখতে চাই, জানা রাখতে চাই, সেটা হচ্ছে যে এনসিপি যাদেরকে আপনারা আপনাদের সমঝোতা বা জোটে নিয়েছেন, তারাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগে তারাও কিন্তু নির্বাচন কমিশনে ঘেরাও করেছিল, বসেছিল। তখন সেটা কি মব ছিল কিনা? শুনুন, তাদের এই ঘেরাওটাকে অযৌক্তিক ছিল? তারাও তো বলছিল নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আমি করছে। বলছি যে ছাত্রদল বলছে আমরা আজকে বলছি পক্ষপাতিত্ব করছে যে দাবিটা নির্বাচন কমিশন। যৌক্তিক দাবি। আজকে দাবিকে যৌক্তিক দাবি ছিল বলুন আপনি? এই পক্ষপাতিত্ব করছে না নির্বাচন কমিশন, এটা কি আপনি বলছেন পক্ষপাতিত্ব করছে না? এটা হচ্ছে মূলত তারা একটা উদ্দেশ্য হাসিল করার জন্য গিয়েছেন, যাতে করে শাহজালাল বিশ্ববিদ্যালয় ইলেকশনটাকে বন্ধ করা যায়। অন্য উদ্দেশ্য সেখানে না। এবং তারা গিয়েছেন যাওয়ার জন্য, মানে মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আসলে এটা কি, আমরা না, আপনি আগে থেকে জানেন সব এগুলি? না, মানে আপনারা জানেন, মানে এই বিষয়ে সাধারণ এগুলো আছে না। গেছেন? শোনেন, আপনি কেন আপনি দেখেন না মির্জা কি বলেছেন মহাসচিব, যেখানে ইলেকশনটা হলো স্টুডেন্টদের, সেখানে মহাসচিব কেন বক্তব্য দেবেন তিনি? উনি গিয়েছেন এই কথা বলা যে ইলেকশন বন্ধ করে দেন, আমরা তো ইলেকশনে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বিশ্ববিদ্যালয় ইলেকশনে সেখানে রাজনৈতিক দলের সেখানে কেন মন্তব্য থাকবে সেখানে? জাতিক ভাই, মুনিয়াপা, আপনি তো বেশ কিছু পয়েন্ট ইতিমধ্যে মনে পেয়েছেন, লিখছেন দেখছি আমি। বিএনপি কমিশন হয়ে গিয়েছিল, সেই কমিশনের আপনারা আসলে আজকে গেলেন তার বিরোধিতা করতে, বা সেই কমিশনের পক্ষপাতিত্ব আচরণের কারণে আপনারা দাবি জানাতে গিয়েছেন। আবার বলছে আপনাদের প্রতীক আমানস করলে হয়তো আপনারা প্রথম দিকে থাকবেন। আরেকটা হচ্ছে মানুষকে লোভ দেখেছেন আপনারা, কার্ড, কৃষি কার্ড এবং নারী যে ওমেনদের যে কার্ড দিবেন আপনারা, সেগুলো মূলত কি প্রতারণা করছেন আপনারা নির্বাচনের আগে এই ধরনের কার্ডের কথা বলে? এটা কি নির্বাচনী ইশতেহার না প্রতারণা? না, প্রতারণার তো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে বিএনপির প্ল্যান। যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় তো ছিল, অতীতে বহুবার ছিল, জনগণ ভালোবেসে এনেছে। কাজেই ভবিষ্যতে যখন আসবে, তখন
আমাদের দেশের অর্থনীতিটা কিরকম হবে, আমাদের দেশের কৃষিটা আমরা কিরকম দেখতে চাইবো। আর ওনারা কথা বলে, ওনারা তো একজন কম্পিটেন্ট নারী পাননি। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। এখন আমাদের সাথে যখন এলাই জামাত, তো 2018 সনে তো ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করেছে। তখন তো আম জাম আর আমলকি মার্কা নিয়ে নির্বাচন করেনি জামাত। তো জামাত তো নিজের পরিচয়ে আপনার নির্বাচন করেনি। আমাদের সাথে এলাই আমাদের প্রতীকে, ধানের শীষের প্রতীকে ওনারা নির্বাচন করেছে। এখন তারা বলছে আম আনারস প্রতীক। হ্যাঁ, এখন আম আনারস জাম কাঁঠাল অনেক কথাই দেখি ওনারা বলছেন। দেখেন বিএনপি কিভাবে আপনার নির্বাচন কমিশনটা গঠন করলো, অপ্রাসঙ্গিক কথা কিংবা ওই যে আবার বলো অভিনয়, হ্যাঁ, এগুলো কথা হচ্ছে আপনার অর্থহীন। তার কারণ কি, আমরা সবাই দেখেছি যে এইবার ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করবার পরে সবচাইতে বেশি প্রশাসনে জামাতের লোকজন বসা আছে। ওনাদের যে সুবিধাজনক একটা অবস্থা, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন পায়নি, একটা সুবাতাস দেখেছেন তো, সেটা তো উনি অস্বীকার করলে করতে পারেন যদি উনি মানে মিথ্যাচার করতে চান, কিন্তু এটা তো সত্যি না। যেটা ওনাদের একটা ভালো অবস্থায় ওনারা এসেছে জীবনের প্রথম এইবার, হ্যাঁ, তাহলে বিএনপি আমাদের লোকই যদি আপনার টপ টু বটম প্রশাসনে বসা, আমাদের লোকই যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনীতে বসা, এখন উনি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদেরকে খোঁটা দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন তো এক না রে ভাই। আর ছাত্র সংসদ নির্বাচন দেখেন, জামাত শিবির তারা তো ওই যে গুপ্ত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায়, মানে নিজের আইডেন্টিটি নিয়ে তো তারা দাঁড়ায়নি। তারা ছাত্রলীগের মধ্যে তারা যারা ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার, তাদের ভিতরে বিলীন হয়েছিল। আমাদের তো ভাই তা হয়নি। আমাদের তো 1000-এর উপরে নেতা গুম হয়েছে। আমাদের তো ইলিয়াস আলী ভাই সহ, চৌধুরী আলম সহ, আপনি জানেন যে 1000-এর ওপর গুম, হাজার হাজার খুন। আমাদের তো প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা তো ভাই বিএনপি পরিচয়ে সভা করেছি, বিএনপি পরিচয়ে শত শত আমাদের কানের কাছে আপনার ওই কি বলে সাউন্ড গ্রেনেড, এমনি গ্রেনেড, টিয়ার শেল, আমাদের গুলি করে হত্যা করা, আমাদের কি তারা করেনি, বাসায় থাকতে দেয়নি, ঘরে থাকতে দেয়নি। তো এইসব পেশাজীবী সংগঠনের সমস্ত নির্বাচন যখন স্থগিত করা হলো, তখন আমার ভাই এখানে বসে বসে বলছে যে ওই শাহজালাল ইউনিভার্সিটি, সেটা নিয়ে আমরা কথা বলছি। এখন এটা তো সব নির্বাচন স্থগিতর ভিতর এটাও পড়ে। আর আপনি জানেন যে আমাদের দেশনেত্রী যতদিন বেঁচে ছিলেন, উনি চিরদিন প্রতিটা নির্বাচন উনি শুরু করেছেন কোথার থেকে বলেন? সিলেট থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে ওনার আজকে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি সিলেটে যাবেন, শাহজালালের মাজার থেকে উনি শুরু করবেন। সেখানে আমার ভাইয়ের ভয়ে ঘুম এখনই হারাম হয়ে গেছে। এখনো তো নির্বাচন হয় নাই, এখনই এত ভয় পেলে চলবে? আরেকটু সময় তো দিতে হবে। দেখেন, ক্ষমতায় আসা কিংবা ক্ষমতায় যাওয়া এইটা আমাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু না। আপনারা দেখছেন যে যেই অবস্থায় 25শে ডিসেম্বরে আমাদের বলেন, কিন্তু বিশ্বাস করেন এটা? দেখেন, যেই অবস্থায় 25শে ডিসেম্বরে আপনি দেখলেন যে একটা মানে বিপ্লব, আরেকটা বিপ্লব হয়ে গেল। কিরকম? লক্ষ কোটি মানুষ আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিতে এসেছেন ভালোবেসে, মন থেকে। আমরা তো কেউ জোর করেছিলাম যে আপনাদের আসতে হবে, বলা হয়েছিল না, কিন্তু ওনারা নিজেরা এসেছেন। তারেক রহমান সাহেব আসবার পরেই আমরা দেখছি যে জামাতের এক রকমের নার্ভাসনেস কাজ করছে। তাই এত নার্ভাস হলে তো হবে না। আপনাকে তো রাজনীতি করতে হলে আপনি 71-এ আপনার কি ভূমিকা ছিল, আপনারা 71-এ কি করেছেন, সেটা আপনারা পরিষ্কার করবেন এই দেশের সামনে, এই জাতির সামনে। এখন ঐতিহাসিকভাবে আপনার একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনের আগে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন হতে যাচ্ছে বা 22 তারিখে হওয়ার কথা, সেইটাকে বন্ধে বা এই ধরনের ইঙ্গিতের কারণে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে, অবস্থান নিয়েছে। এটাকে তারা মব বলছে। আপনারা কি এটাকে মব বলবেন নাকি? আমি আপনাকে বলি, দেখেন, মব অনেক কিছুই তো আপনার এরকম বলা যায়। মব আমরা কি অতীতে দেখি নাই?
মব আপনার কাকে বলে, মব কয় রকম, মব কি কি, উদীচীর হামলাটা, আপনার ডেইলি স্টারে যে হামলাটা হলো, কিংবা প্রথম আলোতে যে হামলা হয়েছে, কিংবা এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো কারা করেছে, কে জড়িত ছিল, বিএনপির কাউকে দেখেছেন? ছাত্রদল তো ছাত্রদলের নামে একটা লেজিটিমেট ব্যাপারে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে দাঁড়িয়ে, কেন ওমান, কুয়েত এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যালট, পোস্টাল ব্যালট নিয়ে যেই কথাগুলো এসেছে, সেই কথাগুলো তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সেখানে তো জামাতের বিরুদ্ধেই আপনার আঙুল, জামাতের লোকজনই তো সেখানে দেখা যাচ্ছে জড়িত। কারণ এখানে আমরা তো দেখতে পাচ্ছি পরিষ্কারভাবেই যে আপনার ওই এনআইডি নেয়া বলুন, কিংবা এই যে কথা আপনি আগে বলেছিলেন, জি, আবারও বলছেন, হ্যাঁ, আমি তো বলছি। আতিক ভাইকে যেতে চাই। সেটা হচ্ছে যে আপা যেমন বলছিলেন যে নির্বাচন কমিশনের বিষয় নিয়ে যখন কথা হচ্ছে, আপনারা কিন্তু কদিন আগেও কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির একটা আহ্বান জানিয়েছিলেন। আজকে যখন মির্জা ফখরুল বা বিএনপি যখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বা এই ইঙ্গিত দিচ্ছেন, তখন কেন তাদের বিরোধিতা আপনারা করছেন? তাহলে কি নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে গেছে আপনাদের কাছে? না, আমরা যৌক্তিক দাবির অবশ্যই পক্ষে, কিন্তু যৌক্তিক দাবি একটা বাধ্য করা একটা জিনিস আপনাকে রাজনৈতিক দল থেকে, এটা কিন্তু বিএনপি যেটা মনে আমি বলি, করে যে এটা কিন্তু নিরপেক্ষ আমি না, বলি, তারা এটা কিন্তু আপনারা কি সময় তাই মনে সময় করেন? পরিবর্তন হয় না। আমরা এখনো নিরপেক্ষ মনে করি এই কমিশনকে। দেখুন, আমি যদি আপনাকে বলি, যেটা আমাদের আপা বলেছেন, উনি উদিসের হামলার কথা বলেছেন, ডেইলি স্টারের কথা প্রথম আলো বলেছেন, আমরা কোনো হামলায় সমর্থন করি না। কিন্তু আমরা দেখলাম যেই শক্তিগুলো এখন প্রথম আলো নিয়ে মায়া কান্না করেন, ডেইলি স্টার নিয়ে করেন, উদিসি নিয়ে করেন, আওয়ামী লীগ যখন দৈনিক সংগ্রাম অফিসে হামলা হলো, কেউ মায়া কান্না করেছেন? একজন প্রবীণ সাংবাদিককে ধরে নেওয়া হলো, তার অফিসে মানে গলার ধরে কেউ বলেছেন? আমি সাংবাদিক হিসেবে বলে এটা আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে না, মানে রুহুল আমিন গাজীকে গ্রেফতারের বিষয়ে এরকম সড়ক হয় না, দিয়েছেন, যে আমার কথা দেশ বলেছেন। হয়েছে বন্ধ আমি হয়েছে। আমি সাংবাদিক হিসেবে আমি এই কাজ করে দেখে জানি। আমি যদি আপনাকে বলি, এখানে নার্ভাসনেসের কোনো কারণ নেই, বরং নার্ভাসনেসের কারণেই তো ওনারা বিভিন্ন সভা সভা বন্ধ করে দিয়ে, যাতে ওনারা মানে হেরে না যান বলতেছেন। একটা কথা ওনারা পাই বলেন, আমরা প্রথম ভাবলাম যে হয়তো এটা অন্যরা বলে গুপ্ত সুপ্ত, এখন দেখি মানে মোটামুটি আগমন লন্ডন থেকে হয়েছে। একজন নেতা যখন গুপ্ত সুপ্তের কথা বলেন, তখন মানুষ বুঝে যায় যে রাজনীতির মানটা, কোয়ালিটি কোন জায়গায় আছে। আমি ওনাকে বলি, এক নেতা তো আপনি জানেন আমি কি বলি, অবস্থা, আপনি তাদের সাথে জোটে ছিলেন, শুনেন, জানেন তো উনি কি অবস্থা ছিলেন। জনাব হারিস চৌধুরী, ওনার বলে ওনার নাম করে মাহমুদুর রহমান হলো, বলুন, উনি মরিয়া প্রমাণ করিলেন আমি ছিলাম হারিস চৌধুরী। গুপ্ত রাজনীতি হিসাব বুঝতে হবে আপনাকে। জনাব সালাউদ্দিন সাহেব যখন গুম হলেন, কোথাতে গুম হয়েছেন বলেন তো? গোপন জায়গাতে ভিডিও বার্তা দিয়েছেন। জনাব তারেক রহমান যে বলছিলাম, মাহমুদুর রহমান সাহেব, উনি বুঝতে পারেন নাই দেশটা এরকম ছিল না। আমরা জীবন, ওনাদের অনেক বহু কর্মীরা কিন্তু ডাকে এসে আত্মগোপনে ছিলেন, মানুষের জীবন স্বাভাবিক ছিল না। এখন গুপ্ত সুপ্ত বলে আপনি 18 বছর লন্ডনে ছিলেন, আপনার গায়ে কিছু পড়ে না আপনার। আপনি এতগুলা 60 লক্ষ মামলা, 700-র উপরে, আচ্ছা আমি বলি, আমি 1000-এর উপরে ওদের বিএনপি নিহত হয়েছে। আমাদের জামাতে আমি বলি, শুনেন, আমি কিন্তু সংখ্যা আমি বলি আপনাকে বলতে জামাতে আমি কবে অ্যারেস্ট হয়েছেন বলুন তো? জামাতের সেক্রেটারি 5 বছর কারাগারে ছিলেন। জি জি। মীর কাসেম সাহেব লন্ডন থেকে আসছেন, দেশে এসে ফাঁসি বরণ করে নিয়েছেন। ওনারা আসেন নাই কেন? 70 বছর ছিলেন সেফ সাইডে, আবার দেশে আসার পরে যখন সব অনুকূল এনে আসলেন। সুতরাং গুপ্ত রাজনীতি আমাদেরকে বলে এটা কোনোদিন লাভ হবে না। 70% জামায়াত-শিবির নেতারা গুম হয়েছেন, আমাদের নেতারা আয়না করেছিলেন, আমাদের নেতারা ফাঁসির মঞ্চে, কেউ দেশ থেকে পালিয়ে গেছে। কতজন গুম হয়েছেন ভাই? 70% নেতা যারা গুম কমিশন রিপোর্ট হয়েছেন, আমি সংখ্যা 70% যে যারা গুম জামায়াত-শিবির নেতারা সেখানে ছিলেন। আমাদের 709টি মনে হয় গুম হয়েছে। আমাদের 500 নেতা কর্মী আওয়ামী লীগের আমলে শহীদ হয়েছেন। আপনি কাদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে, আপনি কাদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে আপনি করতেছেন, এটি মূলত একটা ন্যারেটিভ তার কারণে সেখানে ছাত্রলীগের মধ্যে বাংলাদেশের কর্মীরা। আমি আসি, ওকে ফাইন। পাবনা মেডিকেল কলেজে 22 সদস্য ছাত্রদলের কমিটিতে 11 ছাত্রলীগ নেতা, 23 মার্চ 2025। ডাবি ছাত্রদলের কমিটিতে পদ পেলেন 17 ছাত্রলীগ নেতা, সব গুপ্ত থেকে সুপ্ত হয়েছে। 22 অক্টোবর 2025 শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্রদলের কমিটিতে 30 জনের 18 ছাত্রলীগ কর্মী। ভাই আমি বলছি, আমি এই জন্য বলছি, কারণ আপনি বলেন না, তার মানে হচ্ছে আগের গোপন ছাত্রলীগ এখন এখানে সুপ্ত হয়েছে এসে কি ছাত্রদল করে। আপনি অভিযোগ আমাদেরকে করবেন গুপ্ত সুপ্ত বলে, হাজারো ডকুমেন্ট আছে আপনার বিরুদ্ধে। আসলে এই অভিযোগগুলো কি নির্বাচনের পক্ষে অন্তরায় হবে কি রাতিক ভাই বলেন তো? আরেকজনকে কথা বলতে গিয়ে নিজেরা কিন্তু বিপদে পড়ে যাবেন।
আমরা বলি যে যত আপনি গুপ্ত তত আপনি বেরিয়ে আসবেন। এই অভিযোগগুলো আমরা করে কি রাজপথে নির্বাচনের ছিলাম, পথে আমরা অন্তরায় হবে রাজপথে কিনা? ছিলাম, আমরা গ্রেপ্তার হয়েছি, আমাদের লোকের ভূমিকা রাখছে। আপনি কেন এটাকে বলবেন? উনি আটটা বলেছেন নির্বাচন কমিশন আমরা করি। 18 সালে আমাদের নিবন্ধন ছিল, বলুন তো, নিবন্ধন যখন বাতিল তখন আমরা জোটের সাথে দানের শীষ নিয়েছি। এখন তো প্রতীক আছে আমাদের। আপনি যখন নিবন্ধন নাই, আমলি যখন জুলুম করেছে আমাদের উপরে, দল নাই, নিবন্ধন নাই, তখন বাধ্য হয়ে আমরা করতে হয়েছে আমাদের। এটা স্বাভাবিক কোনো কাজ আমাদের ছিল না, এবং সেটা দেশের ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনার কাছে 2 মিনিট আছে মাত্র মধ্যে। সেটা হচ্ছে যে আপনাদের 47টা আসন, যে এটা কি হতে যাচ্ছে? ইসলামী আন্দোলন তো আপনার সঙ্গে নেই, এটাকে এখন কোনো টানাপোড়েন বা না, এগুলো জামাতে আমাদের- কোনো হোঁচট খেলো কিনা? না, এগুলো আমাদের লিয়াজক কমিটি বসতেছেন, সব দলেরই বসুন, দ্বারা যেখানে যা যে সে বন্টন করবেন। ইতিমধ্যে একটা ফাইনাল এসে যে মানে ইসলামী আন্দোলনে যিনি ওনার আসনে জামাত প্রার্থী দিচ্ছে না, ওনাকে সম্মান করে এবং ওনারা যে উদ্যোগের কারণে বাকি আসনগুলো লিয়াজক কমিটি বসে খুব আশা করি আগামীকালের মধ্যে সমাধানটা হয়ে যাবে। কারা সেখানে ইলেকশন করছেন, জামাত কয়টা, অন্যরা কয়টা ইলেকশন, সিদ্ধান্ত হয়ে যাবে। কোনো টানাপোড়ন নাই, সবাই আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বোঝাপড়াও খুব ভালো। আশা করি বোঝাপড়া দিয়ে জাতীয় ইলেকশনে আমরা ভালো করার সুযোগ পাবো। না, আমরা আসলে প্রত্যাশা করি যে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, সবার মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে সামনে একটা গণতান্ত্রিক সরকার আসুক। আপনি একটু বলেন তো মুন্নিয়াপা, সেটা হচ্ছে যে আপনারা গণভোটে হ্যাঁ পক্ষে না, এই ধরনের অভিযোগ কিন্তু হ্যাঁ, এটা আসছে, বিশেষ করে জামাতের নেতা যিনি আতিক ভাই, তিনি এটা প্রশ্নটা তুলেছেন। দেখেন, এখন তো অনেক প্রশ্ন ওনারা তুলছেন। যখন ওনাদের ওনাদের ওই লোকজনের ফাঁসি হচ্ছিল, তখন আমাদের নেত্রী, দেশনেত্রী ওনাদের পক্ষে কথা বলেছেন, আমরা কথা বলেছি। ওনারা কি বলেছেন শুনতে পাইনি। কোনো সভা কিংবা সমাবেশ সেভাবে আমরা কেউ দেখিনি গত 17 বছরে। আমি এটা এখন বলেছি, আপনি 50 সেকেন্ড 40 সেকেন্ড আছে। আচ্ছা, দেখেন, হ্যাঁ ভোট নিয়ে জামাত তারা ওই বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়াতে, ওই যে তাদের তো অনেক টাকা পয়সা আছে, বহু টাকা পয়সা খরচ করছে, তো বহু মানুষকে বসিয়ে দিয়েছে। একটাই কাজ কি, বিএনপিকে মেলাইন করা, বিএনপির বদনাম করা। বিএনপি বলেছে, আমাদের মহাসচিব বলেছে আমরা হ্যাঁ ভোট দিব। আমরা সেই মিটিংয়ে, ঐক্যমত কমিশনের মিটিংয়ে বহুবার গেছি। একেবারে শেষ, ধন্যবাদ আপনাকে আতিক ভাই, আপনাকে ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।